কথায় আছে বাংলাদেশ ক্রিকেটে খেলার থেকে ধুলার পরিমাণে বেশি। বাংলাদেশ ক্রিকেটে মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, মাঠের বাইরের আলোচনায় সবসময় সরগরম থাকে বাংলাদেশ ক্রিকেট মহল। সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমি আছি সরা জয়ন এবং আমার সাথে আছেন আশিকুর রহমান শান্ত। আশিক ভাই, যেটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো আর কি, যে এই যে বাংলাদেশ ক্রিকেটে একটা এত বড় ক্রিকেট সংস্কৃতির দেশ বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট পারফরমেন্স কিংবা মাঠের খেলা কোন ফরম্যাটে কিভাবে খেলবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনার থেকেও বেশি ইজ এক্সাম্পল আমি যদি বলি, কালকে আয়ারল্যান্ড সিরিজ, কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেটের মূল টপিক হচ্ছে নারী খেলোয়াড়দের সাথে বাজে আচরণ, কিংবা ধরেন আসিফ আকবরের কন্ট্রোভার্সি, কিংবা সাবেক খেলোয়াড়দের সাথে বর্তমান খেলোয়াড়দের কনফ্লিক্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে। তো এই যে ব্যাপারটা একটা দেশের ক্রিকেটের থেকেও বাইরের আলোচনায় বেশি হচ্ছে, এটা ক্রিকেটের জন্য কতটুকু মঙ্গলকর আপনার মনে হয়? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ওই বিষয়টাতে একটু অপোজ করব যে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি, আসলে বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি বলে কিছু গড়েই ওঠেনি। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে আজকে 10ই নভেম্বর, আজকে বাংলাদেশের প্রথম টেস্ট খেলার 25 বছর 25 পূর্তি। বছর 25 বছর ধরে একটা দেশ টেস্ট খেলছে, কিন্তু সে দেশের টেস্ট তো দূরে থাক, কোনো ক্রিকেট সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি। যার কারণে কি হচ্ছে যে মাঠের খেলার বাইরে গিয়ে অন্যান্য ইস্যুগুলো বারবার সামনে চলে আসছে, একটার পর একটা ইস্যু। প্রথমে আসলো মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নির্বাচিত হওয়ার পরে, সেখানে হচ্ছে সাবেক ক্রিকেটার রুবেল হোসেন এটা নিয়ে একটা মন্তব্য করলেন, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তার আশরাফুলের ভক্তরা পাল্টা মন্তব্য করলো, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হলো। এরপরে আসলো নারী ক্রিকেটার জাহানার আলমের অভিযোগের ইস্যুটা, যৌন কেলেঙ্কারি, সেটা বাংলাদেশ ক্রিকেটকে আবারও বিশ্ব দরবারে নেগেটিভলি শিরোনাম করলো, ছোট করেছে শিরোনাম। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ বড় কোনো ট্রফি জিততে না পারলো, এরকম নেগেটিভ কারণে বাংলাদেশ বারবারই শিরোনাম হচ্ছে। এরপরে রুবেল নিজেও কিন্তু একবার শিরোনাম করেছে। 2015 বিশ্বকাপের আগে রুবেল নিজেও, তাকে কারাগার পর্যন্ত যেতে হয়েছিল। এরপরে সেই ইস্যুটা নারী ক্রিকেটারদের যে অভিযোগের যে ইস্যুটা, সেটা তো এখনো চলছে। এর মাঝখানে গতকাল আবার যে নয়া বোর্ড পরিচালক আসিফ আকবর, তিনি এমন একটা মন্তব্য করে বসলেন যে বাংলাদেশের ক্রিকেটার ফুটবলকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন, যেটার ফলে এখন আগামীকাল যে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ হচ্ছে, বাংলাদেশ প্রায় 4 মাস পর টেস্ট খেলতে নামছে। বাংলাদেশের বেশিরভাগ সমর্থক হয়তো সেটা জানেনি না, কারণ বাংলাদেশে এত টপিক খেলার বাইরে, খেলাটা যে কখন হচ্ছে সেটা হয়তো আসলে খোঁজ রাখার প্রয়োজনীয় মানুষ মনে করছে। প্রথম ব্যাপারটাতেই আসতে চাই। আসলে এই যে আশরাফুল কোচ হওয়ার পর বিভিন্ন ব্যাপারগুলো ছড়িয়ে পড়েছে, যে সালাউদ্দিনের সাথে আশরাফুলের হয়তো বা বাজে সম্পর্ক। এরপরে আমরা মাঠে দেখলাম যে সালাউদ্দিন এবং আশরাফুলের রসায়ন কিভাবে জমে উঠেছে। এই যে কন্ট্রোভার্সিগুলো তৈরি হয়, এগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে কিনা? বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্স প্রভাব তো অবশ্যই ফেলে। বাংলাদেশের আমি আপনি যেরকম, বাংলাদেশের ক্রিকেটার তার এর বাইরের কেউ না। আমার আত্মীয় অথবা আপনার আত্মীয়, আমার এলাকার কেউ বা আপনার এলাকার কেউ, তাদের মধ্যে থেকেই তো ক্রিকেটাররা উঠে এসেছে। আমরা যেমন আমাদের আশেপাশের কোনো লোকজন নিয়ে যদি কোনো জায়গায় কথা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটা কিছু ক্রিয়েট হয়, কোনো একটা টপিক ক্রিয়েট হয়, আমরা যেমন এটা থেকে বেরোতে পারি না আমাদের প্রাত্যহিক কাজ থেকে, ক্রিকেটাররাও সেরকম। এর বাইরের কেউ তো না। তারা যতই বলুক যে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইয়েকে পাত্তা দিই না, কিন্তু আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সেটা কাজ করে। সো সেটা আমরা বারবারই দেখতে পাই। যেমন সবচেয়ে বড় উদাহরণ বলতে জাকের আলী অনেক কিন্তু বাংলাদেশের গত বছরের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ছিল, সেটা 3 ফরম্যাটে। কিন্তু যখনই জাকের আলীকে নিয়ে মানে তার নিজের পারফরমেন্সের কারণে, তার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিভিন্ন ইস্যুর কারণে, বিভিন্ন বক্তব্যের কারণে যখনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলো, জাকেরের পারফরমেন্স এতটাই খারাপ করলেন, জাকের আসলে ব্যাটটা ধরতে পারেন কিনা এখন সেটাই সন্দেহ। তো বাংলাদেশের ক্রিকেটার আসলে এটার বাইরে বের হতে পারে না, যার কারণে বাংলাদেশের ক্রিকেট কখনোই কিন্তু কনসিস্টেন্টলি একটানা ভালো খেলেছে তেমন কখনোই হয়নি। যে ব্যাপারটা নিয়ে আপনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেটে এখন কালকে ম্যাচ, আজকে আলোচনা হচ্ছে নারী কেলেঙ্কারি নিয়ে। এই যে নারী কেলেঙ্কারির ব্যাপারটা উঠে আসলো, এইটা অ্যাকচুয়ালি দেশের ক্রিকেটের জন্য অবশ্যই অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। একটা দেশের নারী খেলোয়াড়রা যারা যৌন কেলেঙ্কারির শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে, ব্যাপারটা আসলে যে এমন তো হওয়ার কথা ছিল না, এবং এই জিনিসটা অনেক বছর ধরে হয়ে আসছে, এবং সেটা বিসিবির অগোচরেও যে ছিল তেমনটাও না। এখন কিন্তু সব সত্যই সামনে আনছে। আপনি জাহানারার কথা বলছিলেন, জাহানারা যখন ব্যাপারটা সামনে আনলো, একের পর এক নারী ক্রিকেটাররা কিন্তু মুখ খোলা শুরু করেছে। এই যে এখন যদি আগেও বিসিবি
জেনেও কোনো পদক্ষেপ নেয়নি, এখন আসলে বিসিবি কি পদক্ষেপ নিতে পারে যদি ব্যাপারগুলো প্রমাণিত হয়? আসলে বিসিবি তো পদক্ষেপ নেওয়ার কথা ছিল আগেই, কারণ এটা হয়তো অনেকের কাছে খুব নতুন মনে হতে পারে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই ক্রীড়াঙ্গনে কাজ করছেন, সাংবাদিকতা করছেন বা সামহাও এটার সাথে রিলেটেড, বিসিবিতে নিয়মিত যাওয়া আসা আছে, তারা কিন্তু প্রায় সবাই জানেন বাংলাদেশের নারী ক্রিকেটে এগুলো চলছিল। এটা কোচিং স্টাফের অনেক সদস্য থেকে শুরু করে নারী ক্রিকেটের যারা নির্বাচক আছেন তারা শুরু করে এটা চলছিল, এবং অনেকগুলো অভিযোগ বিসিবি পর্যন্তও গিয়েছে, কিন্তু বিসিবি সেটাকে খুব বেশি আমলে নেয়নি। আমলে নিলেও বিসিবি জানতো এটা কারা করেছে, কিন্তু বিসিবি এরপর এটাকে আর সামনে এগিয়ে নেয়নি। এটার যে একটা তদন্ত হবে, তদন্তের পর একটা বিচার হবে, সেটা বিসিবি আর ওই পর্যন্ত যায়নি। কিন্তু এখন বিষয়টা হয়েছে, এটা কিন্তু এখন পুরো আন্তর্জাতিক ক্রিকেটের একটা ইস্যু হয়ে গেছে, কারণ জাহানারা আলম বাংলাদেশের অধিনায়ক, এটা যেমন সত্য, সাবেক অধিনায়ক, জাহানারা আলম কিন্তু বিশ্ব ক্রিকেটে একটা পরিচিত ফেস, কারণ বাংলাদেশের খুব ওয়ান অফ দ্য আইকন নারী ক্রিকেটার ছিলেন জাহানারা। প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাঁ, নারী উইমেন্স আইপিএলেও খেলেছিলেন। তো জাহানারা কিন্তু মোটামুটি পরিচিত ফেস নারী ক্রিকেটে বিশ্বে। তো জাহানারা যখন এমন একটা অভিযোগ করেন, সেটা নিয়ে যখন ক্রিকইনফো বা ক্রিকবাজের মতো ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে, যখন স্পোর্টস জার্নালগুলোতে যখন নিউজ হয়, তখন সেটা তো মানে বিসিবির উপর একটা প্রেশার। বিসিবি এখন কি পদক্ষেপ নেবে সেটা তাদেরও, কিন্তু এখনো যদি বিসিবি পদক্ষেপ না নেয়, সেটা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য, বাংলাদেশের সর্বোপরি পুরো ক্রিকেট সিস্টেমের জন্য এটা বিরাট একটা ইম্প্যাক্ট রাখবে পরবর্তীতে। এবং যে ব্যাপারটা সামনে এসেছে, আহ, এখন কিন্তু শুধু জাহানারা না, এখন অন্যান্য নারী খেলোয়াড়রাও এটা নিয়ে আঙুল তুলছেন, এবং বিসিবি কিন্তু 3 সদস্যের একটা কমিটি গঠন করেছে। তবে একটা ব্যাপার কি, আপনি দেখবেন যে বাংলাদেশের সাবেক খেলোয়াড়রা তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম, তারাও কিন্তু ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, এবং অনেক ক্ষেত্রে বলা যায় যে বিসিবির কমিটি নিয়ে, মানে বিসিবির যে কমিটি তৈরি হবে সেটাতেও তারা ভরসা রাখেনি। তামিম ইকবাল কিন্তু সরাসরি বলেওছে যে সরকার থেকে এটার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই যে খেলোয়াড়দেরই বিসিবির প্রতি বিশ্বাস উঠে যাওয়া বা কম বিশ্বাস, সেটা আপনি কিভাবে দেখছেন? আসলে শুধু তো খেলোয়াড় না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই বোধহয় বিশ্বাস করে না যে বিসিবি এটা ঠিকঠাক তদন্ত করবে। এটা আসলে শুধু এই বোর্ডের দোষ বা এই পরিচালকদের দোষ এমনটা না। এটা গত মানে বেশ কিছু বছর ধরে মানে সংস্কৃতিটা এইভাবে গড়ে উঠেছে যে কোনো একটা বিষয়ের, এবং যখন এখানে উঠে আসছে যে বিসিবির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা এমনকি অনেকে হিন্টস দিয়ে বলার চেষ্টা করছেন কোনো কোনো বিসিবি পরিচালকও এখানে জড়িত থাকতে পারেন, সেটা সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। তো সেখানে যখন একটা স্টেক হোল্ডারদের মধ্যেই কেউ এটাতে জড়িত থাকেন, সেটা বিসিবি সঠিকভাবে তদন্ত করবে। এটা সাবেক ক্রিকেটাররা তো বটেই, কারণ তারা আরো কাছ থেকে সিস্টেমটাকে দেখেছে, তো তারা এটাতে ভরসা করবে না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এটার যদি তদন্ত না করা হয়, যেমনটা আমি এর আগে বলছিলাম, এটা মানে খুব খুব খারাপ একটা ইম্প্যাক্ট করবে। এবং এমনিতেই বাংলাদেশের নারী ক্রিকেট, এটা বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে নারীদের উঠে আসা যেমনটা কঠিন, এইসব ঘটনা যখন সামনে আসবে, তখন নারী ক্রিকেট আরো পেছনে চলে যাবে, এটা খুবই চলে যাবে। এবং এই যে বাংলাদেশের পুরো অবকাঠামো, যে বিসিবির যে অবকাঠামো, সেটা নিয়েই কিন্তু আসলে প্রশ্ন উঠেছে নারী ক্রিকেটের এমন একটা অবস্থার জন্য। এবং একের পরে এক সত্য ঘটনা কিন্তু বের হয়ে আসছে। অনেকে হয়তো বা মুখে তালা লাগিয়ে হয়তো বা বলবেন না, কিন্তু ঘটনা কিন্তু যেটা ঘটেছে সেটা অনেক ক্ষেত্রেই সত্য। এখন দেখার বিষয় আসলে বিসিবি এটা নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এবং আপনি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে বিসিবির একজন নয়া পরিচালক আসিফ আকবর, তিনি ক্রিকেট এবং ফুটবলের মধ্যে একটা কনফ্লিক্ট লাগানোর মতো ব্যাপার কিন্তু সামনে এনেছেন। এই যে দেশে এত এক বড় একটা ফুটবল জাগরণ চলছে, অনেক বছর পর বাংলাদেশের মানুষ ফুটবলে ফিরেছে, ফুটবলে আগ্রহ দেখাচ্ছে, এমন একটা সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং আজকেও কিন্তু বাফুফেও কিন্তু ব্যাপারটার প্রতিবাদ জানিয়েছে, তারা কিন্তু সেটার জবাব চেয়েছে। এই যে এমন একটা পরিস্থিতিতে ক্রিকেট বোর্ড এবং বাফুফের যে যেমন পরিস্থিতি থাকা উচিত ছিল, তেমনটা কিন্তু হচ্ছে না। এখন একটা মুখোমুখি সংঘর্ষের মতো একটা ব্যাপার হয়ে গেছে। এই ব্যাপারটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কতটা হানিকারক হতে পারে আপনার মনে হয়? আসলে মানে এগুলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেই ক্রীড়াঙ্গনটা এখনো ওইভাবে ফ্লারিশ করে নাই, সেখানেই বোধহয় এই ধরনের জিনিসগুলো উঠে আসে। যেমন আমরা যখন হামজা প্রথম বাংলাদেশে খেলতে এলেন, তখন মানে কোনো কারণ ছাড়াই একটা বিতর্ক উস্কে দেওয়া হলো, হামজা সেরা না সাকিব আল হাসান সেরা। এটার কোনো প্রয়োজনই ছিল না। যেমন মানে ফুটবল আর ক্রিকেটকে তো মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। দুটো মিলে বাংলাদেশ, দুটোই বাংলাদেশকে বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয়, তখন পুরো বাংলাদেশ এক হয়ে
বাংলাদেশ সমর্থকরা বাংলাদেশি থাকেন, তারা বলেন না যে আমরা শুধু ক্রিকেট ফ্যান, তখন তারা কিন্তু পুরো পতাকাটাকেই প্রতিনিধিত্ব করেন। আবার যখন ফুটবল হয় তখন পুরো বাংলাদেশ মিলে কিন্তু ফুটবলটাকে উপভোগ করে। তো আসিফ আকবর যেটা করেছেন এটা তিনি নিজে বলতে পারবেন অবশ্যই, যে তিনি যেহেতু সাবেক একজন ক্রিকেটারও, তিনি হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেটও খেলেছেন, তো তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন এটা আসলে আমাদের জায়গা থেকে বলা খুবই কঠিন। তিনি আসলে হয়তো মানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তিনি হয়তো কথার একটা মানে ফ্লোতে এটা হয়তো চলে এসছে, কিন্তু এটা অবশ্যই তিনি নিজে, যেহেতু আজকে বাফুফে থেকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে অবশ্যই, এবং সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরাসরি একটা বক্তব্য চাওয়া হচ্ছে যে তিনি এটাকে কি মনে করেন এবং প্রতিবাদের জবাব তিনি কি দেবেন। তো এখন হয়তো আসিফ তার নিজের অবস্থানটা জানাবেন, সেটা তিনি দুঃখ প্রকাশ করলেই বোধহয় বিষয়টা তাড়াতাড়ি মিটে যায়, যে তিনি কিন্তু এটা যদি আরো সামনে এই ঝামেলাটা আরো সামনে অগ্রসর হয়, সেটা বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের জন্য খুব বেশি ভালো কিছু হবে না, কারণ আমরা না ক্রিকেটে না ফুটবলে এমন কিছু এখনো অ্যাচিভ করতে পারিনি যেটা মানে দেশের এখন আমাদের যেটা করতে হবে, দুইটা স্পোর্টসকে সম্মিলিতভাবে সামনে এগিয়ে যেতে হবে, যেন এটা বাংলাদেশের তো অ্যাচিভমেন্টের বা বিশ্বে গর্ব করার মতো খুব বেশি জিনিস নেই, তো এই ক্রীড়াটাই বাংলাদেশকে ইউনাইট করে, তো এই ইউনাইটেড ফিলটা যেন বাংলাদেশ দুইটা স্পোর্টস মিলেই করতে পারে, সেটা ইম্পর্টেন্ট এখন থেকে। যেমনটা আমরা বলছিলাম, আসলে বাংলাদেশের এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের যে অবস্থা, এখানে ফুটবল এবং ক্রিকেটকে আলাদা না করে একটা মেলবন্ধন তৈরি করার মতো ব্যাপার ঘটতে পারতো, এবং যেটা হতে পারতো বাংলাদেশ ক্রিকেটের এবং বাংলাদেশ ফুটবলের জন্য বড় একটা পাওয়া। কিন্তু এর মধ্যেই বিসিবির একজন বোর্ড পরিচালক যখন এইভাবে একটা কনফ্লিক্ট করার মতো কথা বলেন, তখন আসলে ব্যাপারটা শোভনকর কিছু নয়। আমরা আশা করি যে বিসিবি এই ব্যাপারগুলো খুব কড়াকড়িভাবে দেখবে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে তারা যেভাবে ভাবছে, বাংলাদেশের ফুটবলকেও যেন তারা ছোট না করে, এই ব্যাপারগুলো নিয়ে তারা খেয়াল রাখবে। এবং যে ব্যাপারগুলো ঘটছে এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, সেটা নারী নারী ক্রিকেটের ব্যাপারটা হোক, কিংবা সাবেক খেলোয়াড়দের সাথে বর্তমান খেলোয়াড়দের একটা কনফ্লিক্টের সম্পর্ক, সেটা যেটাই হোক, সেইগুলো নিয়ে আসলে বোর্ড এবং বাফুফে সর্বদাই যেন সজাগ থাকে, এমনটাই আমরা আশা করব। এবং এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাদের কি অভিমত এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, এবং পাশেই থাকুন ডি স্পোর্টসের।